একের পর এক যেভাবে কোথাও প্রত্যেক মুহূর্তে স্লোগানিং চলছে, প্রতিরোধের আওয়াজ আরো তীব্র হচ্ছে, সেই জায়গা থেকে আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিল আনতে গিয়ে, অপরাজিতা বিল যেটা নাম দেওয়া হয়েছে সেই বিল আনতে গিয়ে তিনি অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতামূলক পরিসংখ্যান তত্ত্ব নিয়ে কম্পিটিশন করছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এটা কি আদৌ সম্ভব? কোন রাজ্যে কি হয়েছে, কোন রাজ্যে কত কত ধর্ষণ হয়েছে, সেই পরিসংখ্যান জেনে আমার রাজ্যের ঘটে চলা ঘটনাগুলোকে আমি কি করে আড়াল করতে পারি? আদৌ সম্ভব কি আমি জানি না। এখনো পর্যন্ত যদি করে থাকেন উনি, এখনো পর্যন্ত যদি বিনীত গোয়েলের উপর ভরসা থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর, তাহলে বুঝতে হবে সত্যি সত্যি আসলে বিচার দেওয়ার মতো কোনো উদ্দেশ্য তাদের কাছে নেই, পুরোটাই আইওয়াশ। এরকম অপরাজিতা বিলটাও আইওয়াশই হতে চলেছে। কি বলবেন প্রসূনবাবু, ডক্টর প্রসূন কুমার ঘোষ? দেখুন, আমি বলি প্রথমে যে আজকে যে বিল পাস হয়েছে সেই বিলটার যদি দেখেন যে এর আগের যে ঘটনাগুলো ঘটেছিল, যেমন এর আগে যে কলকাতায় যে ফাঁসি দেওয়া হয়েছিল, যে ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন তার নাম, সেক্ষেত্রেও দেখা যায় কিন্তু বিলটা মোটামুটি একই রকম ছিল। তবু আমার কাছে আপনার যে প্রশ্ন সেই ইয়েতে বলা যে কোনো জায়গায় তুল্যমূল্য বিচারের জায়গা এখানে আসেই না। উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বিল পাস করার সময় আইনগতভাবে হয়তো বলতে পারেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার যে কোন রাজ্যে কত হয়েছে, এই রাজ্যে কত কম হয়েছে, এই বিল আনলে কী সুবিধে হবে, এই বিল আনলে যারা ধর্ষক মানসিকতার আছে তাদের কি ভয় পেতে পারে। কিন্তু ডাক্তার হিসেবে ম্যাডাম আমি একটাই কথা বলছি, পশ্চিম বাংলা অথবা ভারতবর্ষ যা কোনো দিন দেখেনি, আজকের বাংলা, আজকের কলকাতা তাই দেখছে। সেই কারণে যেভাবে গণ আন্দোলন নয়, এটা মানুষের মনের ভেতরের ভাব, আবেগ এবং জোয়ার বাইরে ফুটে উঠছে। সেই জন্য কোন বিল আসলো, কোন বিল এলো না, তাতে সরকার কিভাবে এগোলো, কিভাবে পিছলো, এইগুলো কোনো রকম ম্যাটার করে না। ম্যাটার করে সেই ছেলেগুলো যেগুলো দিনের পর দিন ধরে কোনো রঙের পতাকা ছাড়া আজকাল তো কোনো গাড়ি পর্যন্ত চলে না ভিড়ের ভেতরে, তারা দিনের পর দিন ধরে লড়ছে। চিকিৎসক তো আমি হয়তো কয়েক বছর আগে তাদের মতো বয়সে ছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটা কথা, আমি আস্তে আস্তে কিছু কথা শুনছিলাম, কেউ হয়তো বলছিলেন পুলিশ প্রশাসনের কোনো মাথায় যে উনি স্যাটিসফাইড হয়তো ওনার কাজে। আমি জানি না, আমি প্রশাসনের ওপর চূড়ান্ত বিশ্বাস রাখি। আমি আগেও বলেছি ম্যাডাম, আজও বলছি, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিবিআই প্রশাসন আমি অত্যন্ত শ্রদ্ধা করি, বিশ্বাস রাখি। কারণ আমরা এখানে যে তিনজন বসে আছি আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আপনিও ভরসা রাখেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এতগুলো প্রশ্ন সামনে আসে, সেখানে কে কিভাবে স্যাটিসফাই হলো জানি না। যবে খুনি না ধরা পড়ছে, কালপ্রিট না ধরা পড়ছে, এই ধর্ষক না ধরা পড়ছে, তার পিছনে কে কে আছে না ধরা পড়ছে, শুধু একমাত্র একটা কালপ্রিট সন্দীপ ঘোষকে তুলে দিয়ে তাকে আমরা যদি খুব খুশিতে বাসি, আমি তো বলবো নির্যাতিতার বাবার কথা, যা হয়েছে ঠিক হয়েছে, কিন্তু এতে আমি খুশি নই। একদম ঠিক কথা। যা জিনিস আমি সই কথা প্রসূনকে বলবো, স্বর্ণালীও আছে। আমি এতক্ষণ তো হিউম্যান চেনে ছিলাম, একটা ছোট চিংড়িঘাটার মোড়ে একটা প্রায় 50 মিটার খালি ছিল। অন ডিউটি সার্জেন্ট কি বললো জানেন? দুজন, সবার জানা উচিত, জনগণের জানা উচিত। বললো, ডাক্তারবাবু আপনি এক কাজ করুন না, আপনার নতুন যারা আসছেন না, এই 100 মিটার খালি আছে, ওখানে দাঁড় করিয়ে দিন, আমি ট্রাফিক দাঁড় করিয়ে দেবো। আমারও ইচ্ছে কোনো দাঁড়ানোর, এটা শেষ দেখে ছাড়বো। এটা ট্রাফিক সার্জেন্ট অন ডিউটি চিংড়িঘাটা মোড়, ওনার বক্তব্য। আমি স্যালুট জানালাম আপনাকে, আমি বলেছিলাম আমি টিভিতে আসছি, আমি স্যালুট জানাবো আপনাকে। আপনার নাম আমি বললাম না, স্যালুট। শুধু তাই নয়, এমনকি আমি নিজেও চিংড়িঘাটা ছিলাম কিছুক্ষণ আগে, বিকেলবেলাটা যখন শুরু হচ্ছিল, প্রবল বৃষ্টির মধ্যে তারা দাঁড়িয়েছিলেন। আমি দেখছিলাম যারা যারা সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছে, যে সমস্ত গাড়িরা, তারা গাড়ি থামিয়ে তারা উই ওয়ান্ট জাস্টিস সুর মেলাচ্ছেন। যারা নামতে পারছেন না, তারা কারোর কাছে কোনো বিরক্তি নেই। আপনি পুলিশ প্রশাসনের উপর আস্থাশীল, কিন্তু একটা বিষয়টা বলুন তো, যে আপনি আজকের এই জয়টাকে, সেক্ষেত্রে আমি লালবাজারের জয়টাকে আপনি কি হিসেবে দেখছেন? তো উর্দি বনাম স্টেথর লড়াই হচ্ছিল, স্টেথ জিতলো তো উর্দির ওপর। একদম একটা উর্দি বনাম। এবং আমি শারদার কথা এবং ম্যাডামের কথা, দুজনের কথাতেই একমত যে পুলিশ প্রশাসনে প্রচুর লোক আছে, প্রচুর পদ আছে, মাথায় কে আছে, কিন্তু আমি আজও বলছি পুলিশ প্রশাসনের ভিতরেও সেই বিবেক আছে, যে বিবেকে আজকে শারদাকে এই কথাটা বলেছে, আপনি দাঁড়ান, আমি আপনাদের ওখানে জায়গা করে দিচ্ছি। এখানে সত্যি আজকে যদি জিতে থাকে, এই জুনিয়র ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম, না হার মানা জেদ, এবং সারা বাংলার, সারা ভারতের মানুষের আশীর্বাদ তাদের ওপরে আছে। আমি আজকে বলবো, সত্যি বলে না যে অত্যন্ত সুপিরিয়ার প্রফেশন ডাক্তারি, আজকে মনে হয় যে ডাক্তার হয়েও মাথা আমাদের অনেক উঁচু হয়ে গেল।
একদমই তাই। আমি অভয়ের বাবার বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুটো বক্তব্যই এক এক করে শোনাবার চেষ্টা করব। যে লালবাজারে এখনো পর্যন্ত লালবাজারে কি পরিস্থিতি, যদি আমার কোনো রিপোর্টার থাকে আমি আমার টিমকে বলবো একবার লালবাজারের বর্তমান পরিস্থিতিটার দিকেও একবার তুলে ধরতে, যে শেষ পর্যন্ত ডেপুটেশন দেওয়ার পর তাদের বক্তব্যগুলো কি এই মুহূর্তে ভাঙা হাট হয়ে রয়েছে। কারণ প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে তারা টানা বসেছিলেন। 22 ঘন্টা পর তো শুধুমাত্র এই গার্ডরেলের শেকলগুলো খোলা শুরু হয়েছিল। সেই ছবিগুলো অসাধারণ। আমার টিমকে বলবো যদি সম্ভব হয় আরেকবার সেই গার্ডরেল খোলার ছবিগুলো যদি দেন একবার, যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে এবং সামনে অজস্র ডাক্তার, তার সামনে বাধ্য হয়ে কোথাও ওই লৌহ কপাট একটা একটা করে সরানো হচ্ছিল। তারপর তারা কি বললেন জুনিয়র চিকিৎসকেরা, এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব, কোনো রিপোর্টার থাকলে যোগাযোগ করার চেষ্টা করব। তবে লালবাজারের আন্দোলনের পর অভয়ের বাবা কি বললেন সেটা এখন একবার শোনাবো। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও খুব কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করি। নৈতিক জয় কেন বলছি, মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপি কে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে। এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, এখনো পর্যন্ত সিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর মতো সিদ্ধান্ত নিতে পারছে না, যদি আমরা শুনতে পাচ্ছি, নাকি আজ বা কালের মধ্যেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে, হয়তো বিনীত গোয়েলকেও সরানো হতে পারে, আমরা জানি না। কিন্তু তার আগে যেটা আমরা দেখলাম চক্ষুকর্ণে বিবাদভঞ্জ, অন্য কোনো জায়গা থেকে নয়, কোনো সূত্র মারফত শোনা নয়, কোনো এআই জেনারেটেড ভিডিও নয়, আজকে আমরা দেখলাম বিধানসভাতে বিল আনার সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি সৈকত আপনার কাছে আসার আগে, নিঃসন্দেহে আপনি রাজনীতির লোক, তাই আপনার কাছে আসার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন অপরাজিতা বিলটি পেশ করা হচ্ছিল, তার আগে যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় ধর্ষণ নিয়ে কথা বলতে গিয়ে উনি কি বললেন একবার শোনা খুব জরুরি, শুনুন। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য।